সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরেকটা অনলাইন ক্লাস নিয়ে। আমাদের গত ক্লাস আমরা যেটা নিয়েছিলাম, ওই ক্লাসে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী নৌকা সংক্রান্ত কনসেপ্ট আমরা আলোচনা করেছি। যত ধরনের ম্যাথ আছে নদী নৌকা সংক্রান্ত, ইনশাল্লাহ তুমি কোথাও আর আটকানোর প্রয়োজন হবে না বলে আমি মনে করছি। এরপরেও যদি তুমি প্রবলেমে পড়ো, আটকাও, অবশ্যই আমাদের তোমাদেরকে হেল্প করার জন্য তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ইচ্ছা মতো আমাকে জ্বালাবা, আমি জ্বলতে চাই। আমার ইন্টারমিডিয়েট লাইফে আসলে এরকম জ্বালানোর মতো কাউকে পাইনি, তো খুব কষ্ট লাগতো যখন তোমার এই স্বাভাবিক ব্যাপার, তুমি যদি আসলে বাসায় পড়াশোনা করো, আমি যতই ভালো যতই বিস্তারিত পড়াই না কেন, তুমি যত বেশি পড়বা তত প্রবলেমে পড়বা। মানে নেগেটিভলি বলছি না, মানে যত বেশি পড়বা তত প্রবলেমে পড়বা মিন্স হচ্ছে তুমি পড়াশোনা করলে তো নিত্য নতুন জিনিস তোমার চোখের সামনে আসবে, তখন তুমি মাঝে মাঝে কিছু এক্সট্রা প্রবলেম ফেস করবা। এই এক্সট্রা প্রবলেম ফেস করলে ওই জিনিসগুলো আসলে তুমি সলভ করার মতো কাউকে পাবা না। এটা জীবনে সবচেয়ে বেশি খারাপ। কারণ এটা খারাপ কেন বলছি, তুমি অনেক অ্যানালাইসিস করে কিছু তথ্য পাইলা যেগুলো নিয়ে কনফিউজড, ওগুলো নিয়ে তুমি কারো থেকে হেল্প পাইলা না, পরবর্তীতে তোমার আর অ্যানালাইসিস করতে ইচ্ছে করবে না। তো ওই জন্য আমরা ইন্টারমিডিয়েট লাইফে এগুলো নিয়ে খুব বেশি প্যারা খাইছি। ওই জন্য আমি আমার স্টুডেন্টদের জন্য সবসময় চাই যে তারা প্রশ্ন করুক, যারা প্রশ্ন করে ওদেরকে আমি পছন্দ করি। তার কারণ তুমি পড়াশোনা করলেই তো আমার প্রশ্ন করবা, যত বেশি পড়া তত বেশি প্রশ্ন, তো আমিও তত বেশি তোমাকে আনসার দিব, এর মানে তুমি আমার কাছে তত বেশি উত্তম। সো ডোন্ট কেয়ার, পড়াশোনা করবা আর প্রশ্ন করবা। আসো আমরা শুরু করি। আজকে আমরা আরেকটা ইন্টারেস্টিং টপিক্স নিয়ে কথা বলবো, অনেকগুলো ভেক্টরের লব্ধি নির্ণয় সংক্রান্ত। এই টপিক্সটার মাধ্যমে আমাদের ভেক্টরের বিশাল একটা অংশ শেষ হয়ে যাবে, এবং এরপরের যে অংশটা ওটা খুবই ইজি, মানে ওইখানে ম্যাথ বেশি কিন্তু ম্যাথগুলোর মধ্যে ভেরিয়েশান কম, কষ্ট কম, মানে তো খুব মজা লাগবে, খুব সিম্পলি তুমি অ্যানালাইসিস করে ফেলতে পারবা। যেগুলোকে গতানুগতিক মানুষ কঠিন মনে করে, আসলে বেসিক ক্লিয়ার করলে তো কঠিন না, ওগুলো অলরেডি আমাদের আজকের ক্লাসের মাধ্যমে একেবারে শেষ। আসো, আমরা এর আগের দিন পর্যন্ত তোমাদেরকে দেখাইছিলাম কি বলো তো, আমি যদি লব্ধি নির্ণয় করতে বলতাম তুমি কয়টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে পারতা? দুইটা। মানে দুইটা ভেক্টরের লব্ধি তুমি সামান্তরিক সূত্র দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারতা, এবং এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণ পড়াশোনা করেছি। আজকের ক্লাসের টপিক্সটা হচ্ছে, যদি আমাকে কখনো একজন টিচার পরীক্ষার হলে তিনটা ভেক্টর দিয়ে বলে যে তাদের লব্ধি বের করো, যদি চারটা ভেক্টর দিয়ে বলে যে তাদের লব্ধি বের করো, যদি পাঁচটা ভেক্টর দিয়ে বলে যে তাদের লব্ধি বের করো, তখন আমি কি করব, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনা। সো আসো আমি একটু খেয়াল করো, তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিই। এটা অনেকভাবে করা যায়, তবে এর ঠিক সেম টপিক্সটা তুমি ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপার হায়ার ম্যাথেও পাবা। হায়ার ম্যাথে যখন করতে যাবা, আমি করালাম এক নিয়মে, হায়ার ম্যাথে করলে আরেক নিয়মে, কি দরকার একমে দুই নিয়মে করার? সো হায়ার ম্যাথে তোমরা যে নিয়মে করবা ওই নিয়মটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এবং আমরা এখানে ওই নিয়মটাই করব। সো এবং এটা এমন না যে ফিজিক্সে এটা করলে কেটে দিবে, এটাও অ্যাপ্লাই করতে পারবা। আবার আরও বিভিন্ন ভেঙে ভেঙে করা নিয়ম আছে, আমরা সেগুলো দেখাবো না, আমরা একটাই নিয়ম দেখাবো, এই নিয়মে খুব সহজে তুমি করে ফেলতে পারবা। সো আমি এখানে কয়েকটা কথা লিখেছি বোর্ডে, এই কথাগুলোর মিনিং তুমি বুঝবা না, কিন্তু তুমি খাতায় নোট করে রাখবা, একটু পর আমি বোঝানোর পর তুমি ঠিকই বুঝবা। আমি লাইনগুলো কি লিখছি একটু বলি। প্রথম লাইন বলেছি সবগুলো ভেক্টরের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করতে হবে। এরপর বলেছি এক্স সমান সবার কস, ওয়াই সমান সবার সাইন, আর সমান √x² + y², থিটা = tan ইনভার্স y/x। আমি আশা করছি কিছু বুঝো নেই, আর যদি বুঝেই যাও আমার আর কি দরকার। সো আসলে কিছু বুঝো নেই, একটু পরে বুঝবা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এটা মনে করো ওয়াই অক্ষ, এটা মনে করো এক্স অক্ষ। তোমার পরীক্ষায় কখনো ভেক্টরে এই ধরনের ম্যাথগুলো দেওয়ার সময় সাধারণত এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবে না, কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন, তুমি নিজ দায়িত্বে যে আনুভূমিক থাকবে তাকে এক্স অক্ষ, যে উলম্ব থাকবে তাকে ওয়াই অক্ষ ধরে নিবা। এবার একটু খেয়াল করে দেখো, আমার একটা ভেক্টর এখানে আছে, এটার নাম হচ্ছে F1 ভেক্টর। এই F1 ভেক্টরটা এক্স অক্ষের যে ধনাত্মক দিক তার সাথে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণকে আমি নাম দিচ্ছি θ1। θ1 কোণ সে উৎপন্ন করেছে। আমার আরেকটা ভেক্টর আছে এইদিকে, এটাকে নাম দিচ্ছি হচ্ছে F2, এর মানে ওই ভেক্টরের নাম হচ্ছে F2। F2 ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে ভাইয়া নাম দিয়েছে θ2। সিমিলারলি আমার আরেকটা ভেক্টর এখানে নাম দিচ্ছি, এই ভেক্টরটার নাম হচ্ছে F3। এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করেছে তার নাম হচ্ছে θ3। এখন আমি
সহজে বোঝানোর জন্য আর সামনে আগাচ্ছি না, মাত্র 3টা ভেক্টর দিলাম। এই 3টা ভেক্টর নিয়ে আমি চাই এই 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে। এখন তোমরা আমাকে একবারে ক্লিয়ার একটা কথা বলো, তুমি কি 3টা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে জানো? জানো না। কিন্তু 2টা ভেক্টরের জানো কি না? জানো। আচ্ছা আমাকে একটু তোমরা মুখে মুখে বলো তো এটা পারবা কি না। মনে করো এইদিকে একটা ভেক্টর আছে, ভেক্টরের নাম হচ্ছে এক্স, এইদিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরের নাম হচ্ছে ওয়াই, দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা লব্ধি কোন বরাবর হবে? এই বরাবর। তোমরা আমাকে কি বলতে পারবা লব্ধির মানটা কত আর লব্ধির দিক থিটার মান কীভাবে নির্ণয় করব? খুব ইজিলি আমরা বলতে পারবো আমাদের এখানে মধ্যবর্তী কোণটা 90, আর 90 ডিগ্রি থাকলে খুব সহজ একটা ফর্মুলা আছে, কি বলো তো? আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা ইকুয়ালস টু কি? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমরা সবাই জানি। এখন আমার কথা হচ্ছে, তোমাকে যদি আমার এরকম যদি 10টাও ভেক্টর থাকে, তাদেরকে যদি আমি এরকম 2টা ভেক্টরে কনভার্ট করে দিই, তাহলে কি তুমি এটা দিয়ে লব্ধির মান এবং দিক বের করতে পারবা কি না? হ্যাঁ স্যার অবশ্যই পারবো, এটা ভেরি সিম্পল। আমি যদি এইদিকে একটা ভেক্টর জানি, এদিকে একটা ভেক্টর জানি, লব্ধির মান এবং দিক এই দুটো ছোটো দিয়ে শেষ। সো আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে তোমার কাছে যতগুলা ভেক্টর আছে, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, সবগুলাকে আমি বানিয়ে দিব কয়টা? 2টা। কারণ আমি সামান্তরিক সূত্র ছাড়া কখনোই লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি না। তাহলে সামান্তরিক সূত্রের জন্য কয়জনকে লাগবে? 2জনকে। তাহলে আমার কাজ হচ্ছে সবাইকে কয়জন বানানো? আমার কাজ হচ্ছে সবাইকে ভাইয়া 2জন বানানো। এখনই এখানে প্রশ্ন চলে আসবে, স্যার সবাইকে যে 2জন বানাবেন কিভাবে বানাবেন? আসেন স্যার আপনাকে একটা কথা বলি। আপনার কি মনে হয়, মনে আছে কি না, আমাদের যদি এই দিকে কোনো একটা ভেক্টর থাকে এফ ভেক্টর, এই কোণের মান যদি থিটা হয়, আমি যদি এটাকে 2 ভাগে ভাগ করি কি হবে বলো তো? এই দিকে হবে হচ্ছে এফ কস থিটা, এই দিকে হবে কি বলো তো? এফ সাইন থিটা। কথা সত্য না মিথ্যা? অবশ্যই স্যার সত্য। এর মানে এই যে ভেক্টর, এই ভেক্টরটাকে আমি কয় ভাগে ভাগ করে দিয়েছি? 2 ভাগে ভাগ করে দিয়েছি। যার সাথে থিটা আছে সেটা হবে কস, যার সাথে থিটা নেই সেটা হবে সাইন। এটাকে আমি 2 ভাগে ভাগ করে দিলাম, একটা পাইলাম এটা আর একটা পাইলাম এটা। আচ্ছা ভাইয়া একটা কাজ করো তো, তোমাকে আমি আরেকটা ভেক্টর দিলাম, এটার নাম হচ্ছে এ ভেক্টর এবং এই কোণের নাম হচ্ছে আলফা। আচ্ছা ভাইয়া বলো তো এটাকে কি তুমি 2 ভাগে ভাগ করতে পারবা? জি ভাইয়া পারবো। এইদিকে যেটা তার নাম হচ্ছে এ কজ আলফা, এইদিকে যেটা তার নাম হচ্ছে এ সাইন আলফা। এবার আমি তোমাকে বললাম যে আচ্ছা ভাইয়া তোমাকে আমি আরেকটা ভেক্টর দিব। কিভাবে আরেকটা ভেক্টর দিব? মনে করো আরেকটা ভেক্টর দিলাম হচ্ছে, আমি মনে করো হচ্ছে তোমাকে এই যে ভেক্টর দিলাম হচ্ছে ফি ভেক্টর। এবার বললাম যে এখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে মনে করো হচ্ছে বিটা। এবার যদি আমি তোমাকে বলি এই ফি ভেক্টরটাকে 2 ভাগে ভাগ করো, পারবা? জি স্যার পারবো। কীভাবে পারবো? ফি কস বিটা আর এদিকে হচ্ছে ফি সাইন বিটা। একটা মারাত্মক ব্যাপার একটু খেয়াল করো তো, আমি যে তোমাকে বললাম এফ ভেক্টরকে 2 ভাগে ভাগ করো, তুমি ভাগ করে ফেলছো। আচ্ছা তুমি যখন ভাগ করে ফেলছো, অ্যাপটা কি আর বর্তমানে আছে? নাই। এই অ্যাপটা রিমুভ, ওই অ্যাপটাকে দিয়ে আমি এটা 2টাকে পেয়ে গেছি। আচ্ছা বলো তো একে আমি 2 ভাগে ভাগ করেছি, এ কি বর্তমানে আছে? না ভাইয়া নাই। তাহলে একে আমি 2 ভাগে ভাগ করে ফেলেছি। এবারে বলো এখানে যে ফি নামক একটা ভেক্টর আছে, এটাকেও আমি 2 ভাগে ভাগ করে ফেলেছি, এখন কি ফি নামক ভেক্টরটা আছে? না ভাইয়া নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এখন আমাকে অনেকে বলতে পারো ভাইয়া আপনাকে আমি ভেক্টর দিছি 3টা, আপনি 3টার উল্টা বানায় ফেলছেন 6টা, তাহলে তো ঝামেলা আরও বেড়ে গেল। না ভাইয়া ঝামেলা বাড়ে নাই। আমি 3টা ভেক্টরকে 2 ভাগ করে 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 কয়টা বানাইলাম? এই যে 6টা বানাইলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই 6টা মানে আসলে 6টা না, এই 6টা মানে হচ্ছে 2টা। কেমনে? আচ্ছা তুমি বলো এই ভেক্টরটা কোন দিকে? এই দিকে। এটা কোন দিকে? এই দিকে। এটা কোন দিকে? এই দিকে। আচ্ছা বলো তো এরা সবাই যেহেতু একই দিকে, তাহলে এদের জন্য তো আমরা কিচ্ছু করা লাগতেছে না। আমরা সামান্তরিক সূত্রের স্পেশাল কেসে দেখছিলাম অনেকগুলো ভেক্টর একই দিকে হলে তাদেরকে আমরা কী করি বলো তো? যোগ করি। তাহলে আমি এই 3টাকে যদি যোগ করে দিই, এই 3টাকে যদি যোগ করে দিই, যোগ করে যেটা পাবো এই 3টার যোগফলটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে এক্স। মানে এই সবার যোগফলের নামটা হচ্ছে এক্স। তাহলে তুমি এটা বের করলা, এটা বের করলা, এটা বের করলা, সবাইকে যোগ করে একটা মান পাইলা, ওই মানটা হচ্ছে এক্সের মান। এর মানে আমার এই 3জন মিলে কয়জন হয়ে গেছে? 1জন। এবার বলো তো এই 3জনের মান, এটা বের করলা, এটা বের করলা, এটা বের করলা, 3জনকে যোগ করলা যেহেতু একই দিকে, 3জন মিলে একটা মান হয়ে গেছে ওয়াই। তাহলে তুমি ওয়াইয়ের মানটাও পেয়ে গেলা। এবার তুমি বলো এক্স, এই 3টা মিলে একটা হয়ে গেছে, এই 3টা মিলে একটা হয়ে গেছে। বর্তমানে তোমার কাছে ভেক্টর কয়টা? 2টা। একটার নাম এক্স আর একটার নাম ওয়াই। তাহলে আমি আশা করে বুঝাইতে পারলাম। এবার তুমি যখন এক্স পেয়ে গেছো, ওয়াই পেয়ে গেছো, তাহলে আর এর মান কেমনে বের করবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। থিটার মান কেমনে বের করবা? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে আমাদের বেসিক। এখনও আমি কিন্তু ম্যাথে যাইনি বা তোমাকে কনসেপ্ট শিখাইনি, এটা হচ্ছে জাস্ট তোমাকে আমি কনসেপ্টের ধারে কাছে নিয়ে যাচ্ছি ভাইয়া। তাহলে মোটামুটি কিছুটা তুমি আইডিয়া করতে পারছো। আমার যদি অনেকগুলো ভেক্টর থাকে আমি কী করি আসলে বলো তো? 2টাতে কনভার্ট করি। 2টাতে কনভার্ট করার জন্য আমার টেকনিক কি? সবাইকে এক্স আর ওয়াইতে বিভক্ত করে দেওয়া। আর এই কাজটা যদি আমি করতে পারি তাইলে সবগুলো এক্স মিলে 1জন হবে, সবগুলো ওয়াই মিলে 1জন হবে। তখন আমার 2টা ভেক্টর হয়ে যাবে, আর 2টা ভেক্টর হলে আমি ইজিলি লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি।
এবার আসো ভাইয়া, এখানে আমি তোমাকে যে জিনিসটা বলেছি সেই জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাহলে আমি আগে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি। তুমি কি প্রশ্ন করবে আমি জানি, আমি এখানে লিখতে লিখতে তোমার মনের ভিতর প্রশ্ন আসবে, আমি গায়েবীভাবে এগুলো জানি। সো আসো আমরা একটু প্রথমে খেয়াল করি। আমি তোমাকে এখানে যে লাইনগুলো বলেছি ওই লাইনগুলোর মর্ম বুঝে বুঝে করো। প্রথমে তোমাকে বলেছি সবগুলো ভেক্টরের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করতে হবে। মনে করো আমার এখানে ভেক্টর কয়টা আছে? 3টা, F1 F2 F3। এখন আমাকে কি করতে হবে? প্রত্যেকটার কোণ নির্ণয় করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এর মানে এই ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ উৎপন্ন করে, এটা θ2, এটা θ3। মানে সবসময় কোণ এখান থেকেই শুরু করতে হবে, এখান থেকে কোণ এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে সে যেখানেই থাকুক না কেন এখান থেকে সম্পূর্ণ কোণটা নিতে হবে। যেমন সে ফর এক্সাম্পল আমি পরীক্ষায় তোমাকে একটা ভেক্টর দিলাম হচ্ছে এটা, বললাম যে এই কোণটা 30 ডিগ্রি। তুমি কিন্তু এই ভেক্টরের জন্য 30 ডিগ্রি ধরে ম্যাথ করবা না, তুমি কত ধরে ম্যাথ করবা? এখান থেকে কত ডিগ্রি? এখান থেকে হচ্ছে 90 + 30 মানে হচ্ছে 120। এর মানে তোমার জন্য তারা যেটা তোমাকে 30 বলেছে ওটা তোমার কাছে হচ্ছে 120। সো আমি আশা করছি এটা তোমাকে বুঝাইতে পারছি। সবগুলা কোণ তুমি আমার এই নিয়মে যদি করতে চাও, এই নিয়মে করতে গেলে এটাই কন্ডিশন যে সবগুলা কোণ যেটাই দেওয়া থাকুক তোমার কাজ হচ্ছে সবগুলা কোণ, সবগুলা ভেক্টরের জন্য কোণটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত সেটা বের করতে হবে। আচ্ছা, এবার আমি সবগুলো কোণ বের করলাম। F1 এর জন্য θ1, F2 এর জন্য θ2, F3 এর জন্য θ3। এবার কি করতে হবে? এক্স এর মান বের করতে হবে। এক্স মানে তো আশা করি এখন ক্লিয়ার, এক্স মান হচ্ছে সবার কস, এক্স মানে সবার কস। তাহলে আমি যদি বলি এক্স সমান কত, বলো F1 এর কস, এর মানে F1 কস কোণের মান হচ্ছে θ1 প্লাস, কেন দিয়েছি বুঝছো তো? কারণ এক্স অক্ষ বরাবর সবাইকে আমি যোগ করব। এবার বলো F2 এর জন্য কত হবে? F2 কস θ2। বলো F3 এর জন্য কত হবে? F3 কস θ3। এরকম যদি তোমার 10টাও থাকতো তুমি 10টা লিখতে পারতা না? অবশ্যই পারতা। এবার মান বসাইলে তুমি একটা মান পেয়ে যাবা। তাহলে এক্স মানে সবার কস। এবার তুমি এখান থেকে একটা নিশ্চয়ই সিঙ্গেল একটা ভ্যালু পাইছো। এবার বলো ওয়াই সমান কী বলো তো? সবার সাইন। তাহলে F1 সাইন θ1, F2 সাইন θ2, F3 সাইন θ3। এর মানে সবার সাইন পাইলাম, এই যে বসাই দিলাম। তাহলে এক্স মানে সবার কস, ওয়াই মানে সবার সাইন। এবার যদি আমি বলি তুমি এর মানে কি বলো তো? এর মানে তুমি অলরেডি দুইটা ভেক্টর পাইছো, একটার নাম হচ্ছে এক্স আর একটার নাম হচ্ছে ওয়াই। এখন তোমাকে এই দুইটাকে থেকে লব দিয়ে আর বের করতে হবে, কোণের মান থিটা বের করতে হবে। তাহলে আর সমান কত? √x² + y² থিটা ইকুয়ালস টু কত? tan ইনভার্স y/x। আচ্ছা, এখানে ছোট্ট একটা কাজ করবো আমরা, এই y/x এর মধ্যে একটু কারেকশান করো। এটাকে y/x না লিখে পরম মান y/x লিখবা। কেন পরম মান y/x লিখবে সেটা আমি একটু পরে তোমাকে ইজিলি বুঝাই দিব। আপাতত লিখে রাখো পরম মান y/x, পরম মান দিবা। কোন বইতে কী আছে আমার দেখার টাইম নেই, আমি পরম মান দিব। পরম মান দেওয়ার রিজনটা তোমাকে একটু পরে বলবো। এখন তোমার মনে প্রশ্ন আসবে কি সেটা আমি খুব ভালো করে জানি। তোমার মনের প্রশ্নের আমি আনসার দিচ্ছি, টেনশন নিও না। তাহলে খেয়াল করো, অলরেডি চুমকির মনে ঘুরপাক খাচ্ছে। চুমকি খেয়াল করো, দেখো চুমকির মনে প্রশ্ন আসতেছে হচ্ছে ভাইয়া এই ভেক্টরটা হচ্ছে F3, আপনি ভাইয়া এই কোণটা নিছেন, আচ্ছা ভালো কথা। কিন্তু ভাইয়া এই ভেক্টরটাকে যখন আমি দুই ভাগে ভাগ করি এই ভেক্টরটা এরকম হয়, যেন আমরা কিন্তু ভাগ করার সময় কোণ নিয়ে হচ্ছে মনে করো এটা, এই কোণটাকে যদি আমি থিটা বলি, চুমকির মনে প্রশ্ন হচ্ছে এটার নাম হচ্ছে F3 cos θ, এটার নাম হচ্ছে F3 sin θ। তাহলে ভাইয়া একটা ঝামেলা হয়ে গেল না? কি ঝামেলা? এই যে আপনি এখানে F3 cos θ, ওকে তো দুই ভাগে ভাগ করলে একটু উপরে একটা বামে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ এটাই স্বাভাবিক। তাহলে আপনি তো ভাইয়া অস্বাভাবিক কাজ করছেন। আপনি যেটা করছেন, আপনি তো এই যে F3 cos θটাকে অন্যরা যেহেতু ডানে ওদেরকে যোগ করছেন, এটা যেহেতু বামে এটাকে বিয়োগ করা লাগবে না? না। দেখো আমি যদি এটাকে এই কোণ ধরে ম্যাথ করতাম তাহলে আমি ঠিকই এটাকে বিয়োগ করতাম। যেমন সে ফর এক্সাম্পল তোমাকে আমি ক্লিয়ার করি আইডিয়াটা। ধরো যে এই দিকে একজন আছে, যার জন্য এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমি এটাকে যদি এদিকে লিখি, এটার নাম হবে কি বলো তো? F cos 60, তাই না? আচ্ছা, এখন cos 60 মান কত? হাফ, এর মানে হাফ F আসবে। এবং অবশ্যই এটা যেহেতু উল্টা দিকে এইগুলো থেকে এটাকে বিয়োগ করতে হইতো। কিন্তু এটা মজার ব্যাপার, দেখো আমি তোমাকে যে ফর্মুলা দেখাইছি এখানে কিন্তু আমি তোমাকে এই কোণটা ব্যবহার করতে মানা করছি। আমি একবারে ক্লিয়ার করে বলে দিয়েছি তুমি এই বড় কোণটা ব্যবহার করবা। আর তুমি যদি বড় কোণটা ব্যবহার করো, এটা 60 মান হচ্ছে এটা 120। এটা মজার ব্যাপার, দেখো তো আমি যদি এখন বলি F cos 120, আনসার আসবে -1/2 F। এর মানে আমার নর্মাল ওয়েতে তুমি চিন্তা করলে এইদিকে যেটা আছে তার থেকে এটাকে বিয়োগ করা লাগতো।
বাট আমি তো কোণ এটা নিছি, কোণ এটা নেওয়ার কারণে মজার ব্যাপার কি দেখছো, যেটা বিয়োগ করা লাগতো সেটা অটোমেটিক বিয়োগ হয়ে যাচ্ছে, তোমাকে চিন্তা করা লাগছে না, তোমাকে চিন্তা করা লাগছে না। তাহলে আমি আবারও বলছি, তাহলে তোমাকে আর চিন্তা করা লাগবে না, এভাবেও করা যায়, আমরা এভাবেও করবো না। তাহলে আমরা কি করবো বলো তো, আমরা তোমাদেরকে সব ক্লিয়ার করে দিলাম যে তুমি সবসময় কোনটা নিবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এরপর সবার কসকে যোগ করে দিবা। কেউ যদি বিয়োগ হওয়ার প্রয়োজন হয় সেটা তোমার প্রয়োজন না, সেটা ক্যালকুলেশনের প্রয়োজন, অটোমেটিক বিয়োগ হয়ে আনসার চলে আসবে। তাহলে সবার কস নিবা, সবার সাইন নিবা, এরপর এই ফর্মুলা আর সমান এত বসাবা, থিটা সমান এত বসাবা, তাহলে তুমি আনসার পেয়ে যাবা। এখন তোমাকে আনসার নিয়ে কিছু আমি কথা বলি, কিছু কথা বলি আনসার নিয়ে, মানে আনসার নিয়ে কিছুটা তোমাদের বাকবিতণ্ডা হবে, এবং এই টপিক্সের আনসারটা আমি এমনভাবে লিখবো গাইডের সাথে আমার আনসার মিলবে না, মানে আমার আনসারটা আমার মতোই হবে, তোমাদেরটাও আমার মতোই হবে, বাট নট ম্যান্ডেটরি যে গাইডের মতোই হতে হবে। তাহলে আসো কী নিয়ম ভাই একটু বলে দিই। তোমার এখানে কয়েকভাবে আসতে পারে, আমি একটু বলে দিই। এই যে আমি এটাকে 4 ভাগে ভাগ করি। তোমার আনসার কয়ভাবে আসতে পারে দেখো, তোমার আনসার আসতে পারে হচ্ছে এভাবে, এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে 3। তোমার আনসার আসতে পারে হচ্ছে এক্সের মান -2, ওয়াইয়ের মান হচ্ছে 3। তোমার আনসার আসতে পারে এভাবে, এক্সের মান -2, ওয়াইয়ের মান -3। তোমার আনসার আসতে পারে এভাবে, এক্সের মান হচ্ছে 2, ওয়াইয়ের মান হচ্ছে -3। তাহলে এটা খুবই স্বাভাবিক ব্যাপার, মানে তুমি যখন ক্যালকুলেশন করবা না, তুমি এটা মনে করো না যে এক্সের যে মানটা তুমি পাবে এটা ধনাত্মকই পাবা, অনেকে মনে করে, বাট বাস্তবতা এটা না। বাস্তবতা হচ্ছে এখানে এক্সের যে মানটা আমি পাবো, এই মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। তাহলে বেসড অন ধনাত্মক অ্যান্ড ঋণাত্মক আমি কি করব, সবাই একটু এদিকে মনোযোগ দাও। তুমি পরীক্ষায় সহজের জন্য আমি তোমাকে একটা প্রশ্নের আনসার দিচ্ছি, দেখো। আচ্ছা আমি যদি এখানে এটাকে আঁকি, একটু খেয়াল করো। আচ্ছা এক্সের মান ধনাত্মক মানে কোন দিকে, ডান দিকে, এর মানে ফাইনাল আনসারটা ডান দিকে আসছে। আর ওয়াইয়ের মান ধনাত্মক মানে হচ্ছে উপরের দিকে আসছে ওয়াই, এর মানে এটাই হচ্ছে আমার লব্ধি আর, এবং এক্স অক্ষের সাথে এই কোণটাই হচ্ছে আমাদের থিটা। তাহলে আমি এখান থেকে যদি তোমাকে এটা বুঝতে হবে, তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে থিটা বের করো, আসলে তুমি এই থিটার মানটাই পাইছো, এই থিটার মানটাই পাইছো, এটা বুঝলে হয়ে গেছে। তুমি পরীক্ষায় বলার দরকার নেই যে কি কোন থিটা, একবারে বাংলায় লেখার দরকার নেই, তুমি এভাবে এটা চিত্র এঁকে দিবা, সবসময় চিত্র এঁকে দিবা। মনে করো তোমার পরীক্ষা এটা আসলো, তাহলে এগুলোর মিনিং আমি একটু পর আবার অ্যাপ্লাই করে দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সের মান নেগেটিভ, এর মান হচ্ছে এদিকে এক্স, আর ওয়াইয়ের মান পজিটিভ, মান হচ্ছে এদিকে ওয়াই। তাহলে খুবই স্বাভাবিক যে লব্ধিটা আমার ভাইয়া এই বরাবর হবে, এবং এক্স অক্ষের সাথে কোণ বলতে আমরা এই থিটাটাকে বোঝাচ্ছি। এই মজার ব্যাপারটা এটাই, তুমি যে থিটা = tan ইনভার্স পরম মান পয়বে এক্স লিখছো, এই পরম মান দিছো মানে কি, এখানে মাইনাসগুলো আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আসলে সত্যিকার অর্থে পরম মান দেওয়ার পর তুমি যে আনসারটা পাইছো সেটাই হচ্ছে আসলে এটা। এর মানে তুমি মাইনাস নিয়ে কখনোই টেনশন করবা না, কারণ এখানে মাইনাসের কারণে বহুত ঝামেলা হয়, কোনো দরকার নাই। তুমি সবসময় পরম মান দিয়ে ম্যাথ করবা, এবং এই কোণের মান এটা পাইছো এটা বুঝে নিবা, মানে তুমি বলে দিবা যে আমি কোণের মান এটা পাইছি, যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে এত। এবার আসো এখানে, এক্সের মান কি নেগেটিভ, তাহলে এটা, ওয়াইয়ের মান কি নেগেটিভ, তাহলে আমি নিচের দিকে পাইলাম। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, লব্ধির মান হচ্ছে এটা, আর এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে এই যে এই কোণটা, তুমি পরম মান দিয়ে যে অ্যান্সারটা পাবা অবভিয়াসলি তুমি থিটা এটাই পাবা। একইভাবে এখানে আসো, আমার এক্সের মান হচ্ছে পজিটিভ ডান দিকে, ওয়াইয়ের মান নেগেটিভ মান হচ্ছে নিচের দিকে, এবার এদের লব্ধি কোন দিকে, এই বরাবর, তাহলে তুমি থিটার মান যেটা পাইছো সেটা হচ্ছে এটা। তাহলে আমি এটা বুঝে নিব, সেটা হচ্ছে আর নিয়ে তো কোনো অসুবিধা নেই, কিন্তু থিটা নিয়ে অসুবিধা, আর নিয়ে অসুবিধা নেই, কারণ দুইটার উপর স্কোয়ার আছে, মাইনাস চলে যাবে। কিন্তু থিটার ক্ষেত্রে আমি কি করছি বলতো, তোমার বইয়ের মতো না করে আমি এখানে পরম মান দিয়ে দিছি। এই আমার পরম মান দেওয়ার মিনিং কি বলতো, আমার পরম মান দেওয়ার মিনিং হচ্ছে নেগেটিভগুলোকে পজিটিভ বানিয়ে দেওয়া। এবার নেগেটিভকে পজিটিভ বানিয়ে দেওয়ার পর তোমার কাজ কি বলতো, তোমার কাজ হচ্ছে আনসারে বুঝে নেওয়া কোনটাকে থিটা বলছি। যদি এরকম আসে এটাই থিটা, এরকম আসলে এটাই থিটা, এরকম আসলে এটাই থিটা, এরকম আসলে এটাই থিটা, এবং তুমি এত ঝামেলা না করে তুমি চিত্রটা এঁকে দিবা, মানে তুমি আনসার দেখানোর আগে চিত্রটা এঁকে দিয়ে তারপর থিটার মান বের করবা। তাহলে একজন টিচার বুঝে নিবে তুমি কাকে থিটা হিসেবে চিন্তা করে ম্যাথ করেছ। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছ। এটা করলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, না হয় কিন্তু থিটা নিয়ে অনেকে ঝামেলা হয়। তাহলে আসো এবার তোমাকে একটা ম্যাথ করে দিবে ইয়া, একটা ম্যাথ আমি এখন করিয়ে দিই না, তোমরা আমাকে করে দিবা। প্রথমে আমি বোর্ডে একটা প্রশ্ন লিখবো, তোমরা নিজ দায়িত্বে সেই ম্যাথটা করে ফেলবা, তুমি নিজ দায়িত্বে করে ফেলবা ভিডিওকে থামাইয়া। এরপর আমরা সেই ম্যাথটাকে তোমাকে আবার সলভ করে দিব, তোমার আনসার আমার আনসার মিলাবো। একটা ম্যাথ যদি মিলে দুনিয়ার সব ম্যাথ মিলবে, কারণ নিয়ম একটাই বলেছি। কি নিয়ম বলেছি বলো তো, তাহলে প্রথম কাজ কি একটু রিক্যাপ করো, বলো। তোমাকে যখন আমি প্রশ্ন দিব, তোমার প্রথম কাজ কি বলো তো, সবগুলো ভেক্টর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা যাচাই করা। 2 নম্বর কাজ কি বলো তো, সবগুলো ভেক্টরের কস নিয়ে এক্স বের করা। এরপর 3 নম্বর কাজ কি, সবগুলো ভেক্টরের সাইন নিয়ে ওয়াই বের করা।
এরপর বলো 4 নম্বর কাজ কি, লব্ধির মান বের করা √x² + y²। 5 নম্বর কাজ কি, থিটার মান বের করা tan ইনভার্স অবশ্যই পরম মান বা মডুলাস অফ y/x, এটাই তোমাকে করতে হবে। এবং তুমি আসলে থিটা কাকে বোঝাচ্ছ তার জন্য অবশ্যই চিত্র এঁকে দিতে হবে। এতটুকু যদি ভাই তুমি করো তাহলে ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না, কোনো অসুবিধা হবে না। যে টিচারের খাতা কাটুক তোমাকে আটকাবে না। তুমি বিভিন্ন গাইড বইতে দেখলে দেখবা আনসারগুলোকে একটু ওই যে দেখবা যে পাই প্লাস এত, পাই মাইনাস এত, ওই মানে তুমি তোমরা সামনে জানি না সরলরেখা করছো কিনা হায়ার ম্যাথে সরলরেখা করলে দেখবা কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করে, এসে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করার সময় থিটার মান 4টা কোয়াড্রেন্টে 4 রকম, ওরকমভাবে করে। ওরকমভাবে আমার ফিজিক্সে করার কোনো বাবা দরকার নেই। আমি সেটা হায়ার ম্যাথে করি, হায়ার ম্যাথেই করবো, কিন্তু ফিজিক্সে আমি চিত্র এঁকে দিলে আমাকে কোনো টিচার নাম্বার কাটতে পারবে না। কষ্ট করে আমাকে 4টা ফর্মুলা শেখা লাগবে না। ওইভাবে হলে কিন্তু তোমাকে 4টা কোয়াড্রেন্টে 4টা ফর্মুলা শিখতে হবে, কিন্তু আমি সেটা শিখবো না, আমি একটাই সূত্র শিখবো। তো আসো আমি তোমাকে প্রশ্নটা দিয়ে দিই। আমার প্রশ্নটা হচ্ছে এরকম, সবাই লিখে ফেলো আগে। এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 10 নিউটন। এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের 6 নিউটন। এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 4 নিউটন। এই বরাবর একটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের 5 নিউটন। এইদিকে নিচের দিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে 20 নিউটন। কয়টা হলো? 1 2 3 4 5। আর দিব দরকার নেই, এনাফ। 5টা দিয়েছি। তোমার মানে নিয়ম জানা থাকলে যতটা ইচ্ছা করতে পারবা। আমি কোণের নামগুলো বলে দিই। আমি বলে দিয়েছি এই কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। আমি বলে দিয়েছি এই কোণের মানটা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমি তোমাকে বললাম যে কোয়েশ্চেন হচ্ছে সবগুলো ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয় করো। 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 সো আমি আশা করছি তোমরা ভিডিও থামিয়ে নিজেরা করা শুরু করে দিয়েছো, এবং আমি আশা করছি অলরেডি তোমরা করে এখন আবার ভিডিও রিওপেন করেছো। তোমাদেরকে শুভকামনা। আসো আমরা শুরু করি। আমি প্রথমে সবার নাম দিই। আমি এটাকে নাম দিলাম হচ্ছে F1, এটাকে নাম দিলাম হচ্ছে F2, এটাকে নাম দিলাম হচ্ছে F3, এটাকে নাম দিলাম হচ্ছে F4, আর এটাকে নাম দিলাম হচ্ছে F5। আচ্ছা, কোণের নাম। কোণের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো কোনটা নিতে হবে কার সাথে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে। আচ্ছা বলো তো F1 এর জন্য যে কোণের মান কত বলো তো? 0 ডিগ্রি। কারণ x অক্ষের সাথে x অক্ষের উৎপন্ন কর কত? 0। মানে এটা x অক্ষ, তুমি F1 x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে বের করবা, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা বলো তো F2 এর কোণটা নিবা? হ্যাঁ স্যার, অবশ্যই আপনাকে এই কোণটা বের করতে হবে। তাহলে এটা 60 মান হচ্ছে, এটা মাস্ট বি 30। আচ্ছা, এবার F3 যখন করবা এটা তো তুমি জানোই যে এটার সাথে এই কোণটা হচ্ছে 90 দিয়ে আছে। এরপর F4 যখন করবা এই যে এই কোণটা নিতে হবে, তাই না? তাহলে এই কোণটা যেহেতু 30, তাহলে টোটালটা 180 থেকে 30 গেলে কত হয় বলো তো? 150 ডিগ্রি। এটা হচ্ছে এই কোণটা। তারপরে এটা নিবা, এটা মানে হচ্ছে এই দেখো এখান থেকে ঘুরে এতটুকু আসতে হবে, এবং এতটুকু আসলে এটার নাম হচ্ছে 270 ডিগ্রি। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমি কি এভাবে বলতে পারি F1 এর মান হচ্ছে 10 নিউটন, F2 এর মান হচ্ছে 6 নিউটন, F3 এর মান হচ্ছে 4 নিউটন, F4 এর মান হচ্ছে 5 নিউটন, F5 এর মান হচ্ছে 20 নিউটন। এরপর আমরা দেখলাম কি ভাইয়া, থিটা ওয়ান মান হচ্ছে F1 এর উৎপন্ন কোণ 0 ডিগ্রি। এরপর হচ্ছে থিটা2, F2 এর উৎপন্ন কোণ x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি। আচ্ছা, এরপর হচ্ছে F3 এর জন্য উৎপন্ন কোণ থিটা3। তাহলে F3 এর জন্য থিটা3 এর মানটা কত বলো তো? এই যে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর এটা হচ্ছে থিটা4 এর মানটা কত? থিটা4 এর মানটা হচ্ছে এই যে এখান থেকে পুরোটা 150, তাহলে এটা হচ্ছে 150 ডিগ্রি। আর থিটা5 এর মানটা কত? থিটা5 এর যে মানটা সেটা হচ্ছে আমাদের 270 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে আমরা প্রথমে এক্স বের করব। দেখো সবার কোণ বের করা শেষ এক্স অক্ষের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এক্স মানে কি? F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos
থিটা 3 প্লাস f4 cos থিটা 4 প্লাস f5 cos থিটা 5। তাহলে f1টা কত ভাইয়া 10 cos 0 6 cos 30, এরপর হচ্ছে আমাদের 4 cos 90, এরপরে 5 cos 150, এরপর হচ্ছে 20 cos 270। তাহলে ক্যালকুলেশন করলে তুমি ক্যালকুলেটারে মারবা, আই থিঙ্ক তুমি এক্সের একটা ভ্যালু পেয়ে যাবা। আমিও ক্যালকুলেটার ক্যালকুলেশন করি 10 cos 0 প্লাস 10 cos 0 প্লাস 6 cos 30 প্লাস তারপর হচ্ছে 4 cos 90, যদি এটা হিসাব করা লাগে না cos 90 মাত্র জিরোই, তারপর হচ্ছে 5 cos 150, তারপর হচ্ছে 5 cos 150 প্লাস 20 cos 270। ক্যালকুলেটারের ইনপুট দিতে ভুল করছে কি না জানি না, যদি ভুল না করে থাকি তোমাদের আমার আনসার আমার মতোই আসবে। আমার আনসারটা হচ্ছে 10.87 এত একক এক্সের ভ্যালুটা। এবার ওয়াইয়ের ভ্যালুটা বের করব। ওয়াই সমান কী হবে f1 sin থিটা 1, f2 sin থিটা 2, f3 sin থিটা 3, f4 sin থিটা 4, f5 sin থিটা 5। এবার আমি মানগুলো আসি, তাহলে 10 sin 0, 6 sin 30, 4 sin 90, 5 sin 150, এরপর হচ্ছে 20 sin 270। সো আফটার ক্যালকুলেশন আমরা ভ্যালুটা কত পাচ্ছি দেখি। তাহলে আমরা এটা কাজ করি, কসের জায়গায় সাইন লাগাই দিই, প্রথমটা কস, এরপরে সেকেন্ডটা কসের জায়গায় সাইন লাগাই দিই। পুরোটা আবার টাইপ করতে পারবো না, ইচ্ছা নাই। জীবনে শর্টকাট খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে এবং সেটা কাজে লাগাতে হবে। সাইন 20 সাইন, আমার আনসার আসলো -10.5 এত একক। একক লেখার দরকার নেই তো, আমার একক তো নিউটন আছে, একক লিখবো কেন, আমি নিউটন লিখবো, একক যেহেতু নিউটনই আছে, নিউটন। এখন স্যার আমি ইচ্ছে করে তোমাকে এমনভাবে দিছি যাতে করে একটা প্লাস আসে একটা মাইনাস আসে, কারণ প্লাস মাইনাস আসলে আমাদের স্টুডেন্টদের একটু বিভ্রান্তি তৈরি হয়। তাহলে তুমি আমাকে বলো তো, তুমি এক্সের মান কী পাইছো ধনাত্মক, ওয়াইয়ের মান ঋণাত্মক, এর মানে তোমাকে একটা চিত্র নিজ দায়িত্বে এগিয়ে ফেলতে হবে। এক্স হচ্ছে ডান দিকে আর ওয়াই হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে লব্ধির মান আর এই কোণের মান হচ্ছে থিটা। মানে তুমি চিত্র এঁকে টিচারকে বুঝালা যে তুমি আসলে এইভাবে চিন্তা করে আর এবং থিটা বের করছো। এবার তাহলে তুমি আর বের করো, আর সমান কত √(x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি ক্যালকুলেশন করলে পাবো √, আমি মান বসাচ্ছি না, তাহলে আমি পাচ্ছি হচ্ছে √10.87 স্কোয়ার প্লাস 10.5 স্কোয়ার, মাইনাস হিসাব করলাম না কারণ স্কোয়ার করলে তো মাইনাস এমনিতে যাবে গা। তাহলে √, এত করার পর ফাইনালি আমি আনসার পেলাম হচ্ছে 15.32 এত নিউটন। এটা হচ্ছে এই 5টা ভেক্টর মিলে তাদের লব্ধির মানটা এত। এবার আসো ভাই থিটার মান, tan ইনভার্স পরম মান দিতে হবে, পরম মান অফ y/x। তাহলে tan ইনভার্স পরম মান অফ ওয়াইয়ের ভ্যালুটা স্যার কত জানি 10.5 মাইনাস, আর এদিকে হচ্ছে কত 10.87। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি tan ইনভার্স, এই একটু আগে কি আমি 10.87 আচ্ছা ঠিকই বসেছি 10. আমি তো 10.87-এর সাথে 10.8 বসে ফেলছি, এটা তো 10.5, তাহলে 15.11 আসবে বাবা, সরি 11 আসবে। আর এখানে এরপর হচ্ছে tan ইনভার্স হচ্ছে 10.5 ডিভাইডেড বাই 10.87, ক্যালকুলেশন করলে 44 ডিগ্রি। এর মানে আমাদের সবগুলো ভেক্টরের লব্ধি হচ্ছে কত ডিগ্রি, কত বলো তো 15.11 নিউটন, এবং সবগুলো ভেক্টরের লব্ধিটা কাজ করবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে। যদি আমি হিসাব করি এই দিকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যদি তুমি ব্যাখ্যা করে লিখতে চাও, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার দিকে, এটা কিন্তু ঘড়ির কাঁটার দিক কত ডিগ্রি বলো তো 44 ডিগ্রি, এভাবে তুমি লিখে দিতে পারো। আর এমনিতে চিত্র এঁকে দিলে এটা নিয়ে টিচার আর কোনো ভুল ধরবে না। আই থিঙ্ক এতটুকু তোমার ক্লিয়ার। এবার আসো তোমাকে একটা জিনিস বলে দিই,
সেটা হচ্ছে একটা এই ধরনের ম্যাথগুলো ক্যালকুলেটরে করা যায়, বুঝছো? অনেকগুলো ভেক্টরের যে লব্ধি এটা ক্যালকুলেটরে করা যায়। সো আমি তোমাকে একটু ক্যালকুলেটরের আইডিয়া দিব, বাট নট লাইক দ্যাট যে আমি তোমাকে এখন ক্যালকুলেটরে করাই দিব। তার রিজন হচ্ছে ভাইয়া এক একজনের ক্যালকুলেটর এক এক রকম। সো এখন আমি করাইতে হইলে আমার হাতের সামনে আছে একটি ক্যালকুলেটর ইএক্স, এটা দেখাই দিতে পারি, বাট লিটারেলি আমার মনে হয় এটা দেখাইলে অনেকের সুবিধা হবে না, আবার অনেকের সুবিধা হবে, বাট আমি সবার সুবিধাবাদী, ওই জন্য আমি একটাও দেখাবো না। আমি তোমাকে জাস্ট আইডিয়া দিচ্ছি, মানে থিমটা বলে দিলে তুমি নিজে নিজে ক্যালকুলেটর গুতে বের করবে। আমি জানি তোমরা পারবা, যার যে ক্যালকুলেটরে হোক না কেন। প্রথমত আসো, তুমি হায়ার ম্যাথ সেকেন্ড ইয়ারে গেলে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে চ্যাপ্টার নাম্বার 3 পাবা, নাম তার কমপ্লেক্স নাম্বার বা বাংলায় বলা হয় জটিল সংখ্যা। এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে আমাদের এই যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তোমাকে এই আয়ের মিনিং বোঝার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, কোনো দরকার নাই। আয়ের মিনিং বোঝার কোনো দরকার নাই। এখন তোমাকে যে কাজটা করতে হবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি সহজ একটা নিয়ম শিখিয়ে দিই। তুমি এই সবগুলো ভেক্টরের যখন লব্ধি বের করবা না বাবা, লব্ধি বের করার পর তোমার আনসার আসবে হচ্ছে এরকম টাইপের, মনে করো 2 + 3i, মানে ক্যালকুলেটর তোমাকে এরকম আনসার দিবে। হচ্ছে 2 + 3i। এখান থেকে তুমি বুঝে নিবা এই 2 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ওই যে তুমি এক্স পেয়েছো, ডিরেক্টলি বিশাল একটা এক্স, সেই এক্সের মান। আর 3 দ্বারা বোঝাবে তুমি যে ওয়াই পেয়েছো, সেই ওয়াইয়ের মান। ক্যালকুলেটর তোমাকে এরকম বলে দিবে। এখন তুমি ক্যালকুলেটর এটা কীভাবে করবা? সত্যি কথা হচ্ছে, তুমি তোমার ক্যালকুলেটরে দেখবা একটা বাটন আছে, যেই বাটনের উপরে আই লেখা থাকে। কী রে ভাই, আমি তো খুঁজে পাচ্ছি না, কোন দিক দিয়ে হারাই গেল। এই যে আমি যদি তোমাকে একটু ক্যামেরাতে দেখাই, এক একজনের ক্যালকুলেটার একরকম, তবে ইএনজি বাটনটা দেখতে পাচ্ছ না? ইএনজি বাটনের উপরে এই দেখো, এখানে একটা আই লেখা আছে, মানে দেখবো যে আই লেখা আছে। এই আইটা তুমি প্রেস করো, ইএনজি বাটন প্রেস করো, যা করো এটা কাজ করবে না। তো এটা কাজ করে কখন? কমপ্লেক্স মুডে। আসলে এই আইটা কমপ্লেক্সের সাথে রিলেটেড, ওই জন্য তোমার প্রথম কাজ, মানে এই লব্ধিগুলো বের করার জন্য তোমাকে কমপ্লেক্স মুডে যেতে হবে। সো কমপ্লেক্স মুডে কীভাবে যাবা ভাই বলে দিই। কমপ্লেক্স মুডে যাওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে তুমি তোমার ক্যালকুলেটারে মুডে যাবা। বিভিন্ন ধরনের মুড আছে, এর মধ্যে একটা মুড পাওয়া হচ্ছে কমপ্লেক্স। এবং কমপ্লেক্স মুডে যাওয়ার পর তোমার ক্যালকুলেটারের স্ক্রিনে দেখবা যে উপরে একটা আই ভেসে উঠছে, এর মানে তুমি বর্তমানে কমপ্লেক্স মুডে আসো। মজার ব্যাপার হচ্ছে, এখন তুমি ইএনজি যে বাটন আছে, ইঞ্জিনিয়ারিং বাটন, এই বাটনটার উপরে এভাবে আই লেখা থাকে। এই বাটনটা তুমি যে কিছু করা লাগবে না, জাস্ট নর্মালি এই বাটনটা প্রেস করো। এই বাটনটা প্রেস করলে তুমি দেখবা বর্তমানে কিন্তু আইটা কাজ করতেছে। একটু আগেই তোমার আইটা কাজ করতেছিল না, এখন কাজ করবে। তার রিজন হচ্ছে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট মুডের জন্য, এর মানে কমপ্লেক্স মুডে এটা কাজ করে, ওই কারণে আমার কমপ্লেক্স মুডে এটা কাজ করছে। আচ্ছা, তো এটা আবার এবার তুমি চেকও করতে পারো, এই যে এটা করা মানে হচ্ছে লিটারালি আমার ক্যালকুলেটর কমপ্লেক্স মুডে চলে গেছে। ওকে, হোয়াট এভার। তোমার প্রথম কাজ হচ্ছে কমপ্লেক্স মুডে নিয়ে আসা। এবার তুমি স্ক্রিনে কী তুলবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমার প্রথম ভেক্টরের নাম কি? 10। স্ক্রিনে তুমি লিখবা, মানে ক্যালকুলেটর স্ক্রিনে লিখবা 10। এরপরে তোমার ক্যালকুলেটরে দেখবা কোন একটা বাটন আছে যেটা দিয়ে এরকম কোণ চিহ্ন তোলা যায়। কোণ মানে আমরা এরকম কোণ তুলতে পারি। যেমন মনে করো হচ্ছে, আমি একটু যাই আমার ক্যালকুলেটরে, তোমাদেরকে দেখাই। আমার ক্যালকুলেটরে আমি যখন কমপ্লেক্স মুডে আসলাম, তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না, ঠিক এই জায়গায় একটা আই উঠছে, ঠিক এই জায়গাটা আই লেখা উঠছে, এটা ছিল না আগে। হ্যাঁ, তারপর হচ্ছে ইএনজি বাটন, যেটা এই যে ইএনজি বাটনটা আমি এখন ক্লিক করলে দেখো স্ক্রিনে আই উঠে। নর্মালি যদি আমি ক্যালকুলেটরটা একটু রিফ্রেশ করে ফেলি, এই যে ক্যালকুলেটর রিফ্রেশ করে ফেললাম, আইটা আর নাই। দেখো আমি ইএনজি বাটন ক্লিক করছি, কোনো কাজই হচ্ছে না। মানে আমি যখন ওই মুডে যাব, তখন আমার হচ্ছে এই যে এখানে আমার ক্যালকুলেটারে এই যে আই উঠে গেছে, এখন আমি কমপ্লেক্স মুডে আসছি। সো তোমাকে যে কাজটা করতে, কমপ্লেক্স মুডে যেতে হবে। এরপর ওই অ্যাঙ্গেলটা কোথায় পাবা? এই দেখো, ক্যালকুলেটারে খুঁজে নিবা, এই ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে এখানে এই যে অ্যাঙ্গেল দেখছো, তাহলে তুমি যদি এই শিফট দিয়ে এটা ক্লিক করো, অ্যাঙ্গেলটা উঠবে। দেখো আমার এখানে অ্যাঙ্গেলটা উঠছে, শিফট দিয়ে ক্লিক করলাম, অ্যাঙ্গেলটা উঠছে। তাহলে তোমাকে এই অ্যাঙ্গেলটা তুলবা। তাহলে তুমি প্রথমে লিখলে হচ্ছে 10, ক্যালকুলেটার স্ক্রিনে 10, শিফট দিয়ে ইএনজি বাটন দিলে অ্যাঙ্গেলটা উঠবে। এরপরে তোমার বলো তো এটার ক্ষেত্রে কোণের মান কত? 0, এ খালি 0 লিখবা, প্লাস। এবার তুমি কী লিখবা? 6 পরেরটা, আবার অ্যাঙ্গেল দিবা,
অ্যাঙ্গেল দিবা, কোণের মান কত, এই যে কোণের মান কত 30। আবার তুমি কি দিবা, আবার তুমি দিবা হচ্ছে এবার F3, মানে F3টা হচ্ছে কত 4, আবার অ্যাঙ্গেল দিবা 90। এরপর হচ্ছে মানে ওই যে আমরা যে কোণটা বের করছিলাম সেই কোণটাই দিচ্ছি। এরপর হচ্ছে পরেরটা কত 5, 5-এর জন্য অ্যাঙ্গেল দিবা 150। এরপর দিবা হচ্ছে কত আমাদের 20, 20-এর জন্য অ্যাঙ্গেল দিবা 270। এটা দেওয়ার পর ক্যালকুলেটারে তুমি ইকুয়াল মারবা। ক্যালকুলেটারে তুমি যখন ইকুয়াল মারবা, যেমন আমি যে আমার ক্যালকুলেটারে ইকুয়াল মারি 10 অ্যাঙ্গেল 0, এরপরে প্লাস 6 অ্যাঙ্গেল 30 প্লাস তারপর হচ্ছে 4 অ্যাঙ্গেল 90 প্লাস 5 অ্যাঙ্গেল 150 প্লাস 20 অ্যাঙ্গেল 270। আমার ক্যালকুলেটার কী আনসার দিচ্ছে দেখো, আমার ক্যালকুলেটার একটা আনসার দিচ্ছে দেখো, এত মাইনাস এত আই। তাহলে প্রথমটা হচ্ছে এক্সের মান, এরপরেরটা হচ্ছে ওয়াইয়ের মান। এখন অনেকে বলতে পারে এটা তো দশমিকে না, এই দশমিকে কনভার্ট করবা। দশমিকে কনভার্ট করলেও কত পাচ্ছি 10.86, অনেকগুলো আছে, মানে হচ্ছে 10.86, এই পুরোটা হচ্ছে এক্সের মান, মাইনাস 10.5 আই, এই যে মাইনাস 10.5টা হচ্ছে ওয়াইয়ের মান। এর মানে ক্যালকুলেটার আমাকে আনসার দিচ্ছে কত, ক্যালকুলেটার আমাকে আনসার দিচ্ছে হচ্ছে এরকম, ক্যালকুলেটার আমাকে আনসার দিচ্ছে হচ্ছে 10.866 এত মাইনাস 10.5 আই ক্যাপ। এর মানে ক্যালকুলেটার আমাকে বলতে চাচ্ছে এক্সের মান হচ্ছে এত, ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস এত। এর মানে এক্স আর ওয়াই তুমি পেয়ে গেছো। এখন সত্যি কথা হচ্ছে এখান থেকে ভাইয়া আর এবং থিটার মান বের করা যায় কিনা, উত্তর হচ্ছে যায়। আর এবং থিটাও ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, তবে তুমি যদি ক্যালকুলেটরের এই মুডটা সম্পর্কে প্রপারলি না জানো তাহলে অনেকের জন্য এটা কষ্ট হবে। ওই জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে তুমি শুধুমাত্র এক্স আর ওয়াই ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা, করার পর ওইটাকে আবার আর এবং থিটাতে কনভার্ট করা সেটা তুমি নিজে নিজে করতে পারো। অথবা ক্যালকুলেটরে আমাদের কোনো একটা বাটনের উপরে কমপ্লেক্স লেখা আছে, আচ্ছা এখানে তো কমপ্লেক্স লেখা থাকে না, এখানে অপশান থাকে, মানে এই যে ইএক্স ক্যালকুলেটরে অপশান থাকে, অপশান থেকে কমপ্লেক্সে যাওয়া যায়। সেখানে গেলে তুমি সেখান থেকে এরকম একটা অপশান পাবা, এই যে রিয়েল ইমাজিনারি, এই যে আর কমা থিটা, আর অ্যাঙ্গেল থিটা, এরকম একটা অপশান থাকে, ওখান থেকে আর থিটাতে কনভার্ট করা যায়। অথবা তুমি অনলাইন থেকে বিভিন্ন ভিডিও দেখে নিতে পারো, যেখানে তুমি কি দিয়ে সার্চ মারবা, তুমি দিবা হচ্ছে এই যে কার্তেশীয় থেকে ফোলারের রূপান্তর ক্যালকুলেটর, কার্তেশীয় থেকে ফোলারের রূপান্তর ক্যালকুলেটর, তখন তুমি ইজিলি এই জিনিসটা পেয়ে যাবা। সো আমাদের মনে হয় তোমাদের যেহেতু এখনও পর্যন্ত কমপ্লেক্স নাম্বার নিয়ে খুব একটা আইডিয়া নাই, ওই কারণে আমার মনে হয় বেশি দূর যাওয়ার দরকার নেই। এটা যা জেনে রাখলা, এটা করে আমি এটাকে এক্স বললাম, এটাকে ওয়াই বললাম। তবে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার ব্যক্তিগত আপনি কী মনে করেন, আমি মনে করি এটা একটা বুলশিট। এটা তুমি অ্যাপ্লাই করবা সেকেন্ড ইয়ারে গিয়ে, এখন তুমি অ্যাপ্লাই করবে না, কারণ এখন তুমি এটা সম্পর্কে ইন ডিটেলস ক্যালকুলেটর অ্যানালাইসিস জানো না। যেহেতু জানো না, কোনো প্রয়োজন নেই, এখন কনফিউশন লাগবে। এখন তুমি কি করবা, সবগুলোর কস সবগুলোর সাইন নিতে আমার মনে হয় না ক্যালকুলেটরে খুব একটা বেশি টাইম লাগবে। সো আই থিঙ্ক ইটস ওকে যে এটা ইউজ না করা, জাস্ট নিয়মটা জানাই রাখলাম তোমাকে, যে তুমি জেনে রাখলে যে এটা করা যায়, শিখে রাখলে ভালো। তবে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের ফিজিক্সে এটা লিখিত পরীক্ষা আসে, তো লিখিত পরীক্ষা আসবে না, এটা দরকার নেই। অ্যাডমিশনের জন্য আমরা এটা শিখতে বলি কেন, কারণ অ্যাডমিশনে অনেক ভার্সিটিতে এমসিকিউতে এটা আসে, তখন তোমার কিন্তু ওই যে একটু টাইম লাগতে পারে। বাট ইন্টারমিডিয়েটে এটা আহামরি কোনো কিছু না, এবং ইন্টারমিডিয়েটে এমসিকিউতে এতগুলো ভেক্টর দিয়ে কখনো তোমাকে বলবে না যে এদের লব্ধি নির্ণয় করো। সো আমি আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের এই টপিক্সটা শেষ, বিশাল একটা টপিক শেষ হলো। এবার ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এটা আমি আসলে আগে বলার কথা ছিল, বাট বাই এনি চান্স আমি ভুলে গিয়েছিলাম, যে ভেক্টরের ওই যে তোমাদেরকে আপেক্ষিক বেগ পড়ানোর পরপরই আমি এটা বলার উচিত ছিল, সেটা হচ্ছে ভেক্টর যোজনের বিভিন্ন বীজগাণিতিক সূত্র। এই বিভিন্ন বীজগাণিতিক সূত্রগুলো আমরা একটু তোমাদেরকে বলে দিই, এগুলো থেকে মাঝে মাঝে এমসিকিউতে প্রশ্ন হয়, যে ভেক্টর বীজগণিতের বিভিন্ন সূত্র। তো কয়েকটা সূত্র পাবো আমরা, টোটাল 3টে সূত্র পাবো। একটা হচ্ছে এই যে তোমার একটা হচ্ছে বিনিময় সূত্র, আর একটা হচ্ছে সংযোগ সূত্র, আর একটা হচ্ছে বন্টন সূত্র। তো কোনটার মিনিং কি এটা একটু তোমাকে জেনে নিতে হয় আর কি। সো আসো আমরা একটু ওটা জেনে নিই, এবং আমি তোমাদেরকে একটু করে বলে দিই। সো সবাই একটু খেয়াল করো, ভেক্টর যোগের সূত্রগুলো একটু করে তোমাকে বলে দিই। আমি আবারও বলছি, এগুলা মানে খুব সংক্ষেপে বলবো, বেশি অ্যানালাইজ করে বলবো না। তো লিখে রাখো, ভেক্টর বীজগণিতের কতিপয় সূত্র, ভেক্টর বীজগণিতের সূত্র, ভেক্টর বীজগণিতের সূত্র, ভেক্টর বীজগণিতের সূত্র। এটা আমাদের এগুলো আগামী ক্লাসে আবার আমাদের এগুলো কাজে লাগতে পারে।
সো ভেক্টর বীজগণিতের সূত্রের মধ্যে নাম জেনে রাখতে হবে। প্রথমে আসি বিনিময় সূত্র। বিনিময় সূত্র লিখে রাখো সবাই খাতায়। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এরপর হচ্ছে সংযোজন সূত্র। সংযোজন সূত্র এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এরপর হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা হচ্ছে মনে করো এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। সো ব্যাপারটা একটু খেয়াল করো, মানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বলা যে কথা, বি ভেক্টর প্লাস এ ভেক্টর বলাও কিন্তু সেম কথা। এই যে এ প্লাস বিকে বি প্লাস এ লেখা যায়, মানে এ এর জায়গায় বি আনা যায়, বি এর জায়গায় এ আনা যায়, তাদেরকে বিনিময় করা যায়। দিস ইজ কল্ড বিনিময় সূত্র। অনেক সময় আসতে পারে নিচের কোনটি ভেক্টর যোগের বিনিময় সূত্র, অথবা এটা দিয়ে বলতে পারে এটা কোন সূত্র, তাহলে এটার নাম হচ্ছে বিনিময় সূত্র। এবং খালি এখানে না, বিভিন্ন জায়গায় দেখবা যে দুইটা জিনিসকে যদি একজনকে আরেকজনের জায়গায় লিখলে মানের কোনো পরিবর্তন না হয়, তাহলে যদি লিখতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারবো সে বিনিময় সূত্র মেনে চলে। যেমন তুমি এটা বলো না, মনে করো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটাকে কি আমি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখতে পারবো? অবভিয়াসলি না। এ ভেক্টর আর বি ভেক্টর দুটো সেম না। অনেকে বলতে পারবে মান তো সেম, আর বা বোকা, মান সেম দিক তো আর সেম না। দুইটা ভেক্টর সেম হওয়ার জন্য খালি মান সেম হইলে হয় না, দিকও সেম হইতে হয়। এর মানে এই দুইটা সেম না। তাহলে আমি বলতে পারি ভেক্টর যোগ বিনিময় সূত্র মানে, ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে না। এটা পরীক্ষা আসে, খাতায় লিখে রাখবা যে ভেক্টর যোগ বিনিময় সূত্র মানলেও ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে না। আবার বলছি, ভেক্টর যোগ বিনিময় সূত্র মানলেও ভেক্টর বিয়োগ বিনিময় সূত্র মানে না। আচ্ছা, এবার আসেন ভাইয়া সংযোজন সূত্র। হোয়াট ডাজ ইট মিন বাই সংযোজন সূত্র? কিছুই না, ব্র্যাকেট। মনে করো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তিনটা ভেক্টরকে আমি যোগ করলাম। আচ্ছা বলো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বলাই যায়। এখন আমি এ আর বিকে ব্র্যাকেটে রাখলাম, এর মিনিং কি বলো তো? ব্র্যাকেট রাখা মানে হচ্ছে তোমাকে আগে এ আর বিকে যোগ করে যে যোগফল পাবা তার সাথে সিকে যোগ করতে হবে। আর এখানে ব্র্যাকেট দিলাম, এর মানে আমি ব্র্যাকেট দিয়ে কী করেছি আসলে বলো তো? এই দুজনকে সংযোগ করে দিয়েছি। এখন কিন্তু তুমি আগে বি আর সিকে যোগ করতে হবে, এরপর এর সাথে ওই যোগফলটাকে যোগ করতে হবে। এটাই তো স্বাভাবিক। এই যে এটা করো আর এটা করার মধ্যে কোনো পার্থক্য নাই, এর মানে এটা সমান এটা লেখা যায়, মনে হচ্ছে এটা সংযোজন সূত্র। এরপর হচ্ছে বন্টন সূত্র। এম আছে এখানে বাইরে, এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু কোনো ভেক্টর না, এটা হচ্ছে একটা মান, যে কোনো একটা মান। এই এমকে আমি চাইলে এ এবং বি ভেক্টরের সাথে গুণ করে দিতে পারি, মানে এম এ প্লাস এম বি। এটাকে বলা হয় বন্টন। এর মানে এমকে আমি দুজনের মধ্যে বন্টন করে দিয়েছি। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্রের প্রমাণ মাঝে মাঝে সৃজনশীলের খতে দিতে পারে। প্রমাণগুলো একটু নিজে নিজে দেখে নিতে আমরা বলি, তবে অনলাইন ক্লাসে যেহেতু অ্যাভেলেবল টাইম আছে, ওই জন্য আমি একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে প্রমাণগুলো বলে দিচ্ছি। সো আমি 1 নম্বর প্রমাণ করি হচ্ছে বিনিময় সূত্র, মানে আমার টার্গেট হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অফলাইন ক্লাসে আমরা এগুলোর প্রমাণ করাই না, মানে এই প্রমাণটা করাই না, কারণ এটা তুমি নিজে নিজে দেখলেও পারবা। অনলাইনে যেহেতু নির্দিষ্ট টাইম লিমিট নেই, ওই কারণে আমি বলে দিচ্ছি আর কি। আবার কোনো কারণে কেউ যদি অফলাইনেও এটা বুঝতে না পারে, হয়তো অনলাইন ক্লাস থেকে সে এটা বুঝে নিতে পারবে। আমার কোনো কিছু না, একটু খেয়াল করো। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটা আমরা কীভাবে প্রমাণ করব? মনে করো আমার কাছে এখানে একটা এ ভেক্টর আছে, তাহলে তোমরা একটা আমাকে বলো তো, এটা যদি এ ভেক্টর হয়, এ ভেক্টরের সাথে আমি বি ভেক্টর যোগ করতে চাই, তাহলে ওই ভেক্টরের যোগে চলে যাও। বলো তো প্রথম ক্লাসে কী বলছিলাম? সাধারণ সূত্র, দুইটা ভেক্টরকে যদি একটার সাথে একটা যোগ করতে হয়, প্রথম ভেক্টরের মাথায় দ্বিতীয় ভেক্টরের পা রাখতে হয়। তাহলে বি ভেক্টর যাকে আমি যোগ করব, বি ভেক্টরকে এটার পায়ে রাখবো, এর মানে এটাকে নাম দিলাম হচ্ছে বি ভেক্টর। ওকে, আচ্ছা। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো, এ এবং বি এর যোগফল। তবে আমি এটাকে নতুন করে নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি হচ্ছে সি ভেক্টর, যদি আমার সি ভেক্টরটা এ আর বি এর যোগফল। এখন প্রশ্ন সেটা না, এটা তো হচ্ছে আমি এ আর বিকে যোগ করেছি, এ এর সাথে বিকে যোগ করেছি। এবার আমি উল্টা করতে চাচ্ছি, এবার আমি চাচ্ছি আগে বিকে রাখবো পরে একে রাখবো, কিন্তু তোমাকে কম্পেয়ার করার জন্য দুজনকে একসাথে রাখতে হবে। ওই জন্য আমরা কী করলাম দেখো, আমরা এটার সমান্তরাল করে এখানে, এটার সমান্তরাল করে এখানে একটা লাইন টানলাম। তাহলে বলো তো, এটাকে বি ভেক্টর বললে এটাকে বি ভেক্টর বলা যাবে না? যাবে। এটা এ ভেক্টর বললে এটাকে এ ভেক্টর বলা যাবে না? যাবে। এর মানে আমি কি বলতে পারি, তুমি যদি এই দিক থেকে চিন্তা করো, এ এর পরে বি আছে, আবার এদিক থেকে চিন্তা করলে বি এর পরে এ আছে। এখন যদি আমি তোমাকে ভাইয়া প্রশ্ন করি, বলো উপরের ত্রিভুজের দিকে তাকাও, উপরের ত্রিভুজের দিকে তাকায় বলো তো, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে এক সিরিয়ালে কে কে আছে?
বি আছে এ আছে, উল্টা কি আছে সি, তাহলে আমি নিশ্চয় বলতে পারি সি ইকস টু কত, সি ইকস টু কত বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আচ্ছা একইভাবে বলো তো নিচের ত্রিভুজটা দেখে বলো এক সিরিয়ালে কে কে আছে এ এবং বি, তাহলে এ এবং বি এর যোগফলটা কত হবে বলো তো উল্টা সিরিয়ালে সি, তাহলে আমি সি সমান বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে তোমরা বলো এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, এটা যদি ইকুয়েশন নাম্বার 2 হয়, বাই কম্পেয়ারিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 এটাও সি এটাও সি, সি সি সমান, এর মানে আমি বলতে পারি বি প্লাস এ ভেক্টর ইকস টু এ প্লাস বি ভেক্টর, এর মানে এ প্লাস বি সমান বি প্লাস এ প্রমাণিত, এর মানে বিনিময় সূত্র প্রমাণ শেষ। তো এটা সিম্পল, মানে তুমি তোমার মতো করে এক্সপ্লেন করবে, ডোন্ট ওয়ারি। এবার আসো আমরা এরপরে সংযোগ সূত্রে যাই, আমি খুব সংক্ষেপে বলছি এটা, হ্যাঁ। এবার আসো সংযোগ সূত্র, সংযোগ সূত্রে কী করতে হয়, তিনজনকে আনতে হয় তাই না, তাহলে আমি তিনটা ভেক্টরকে নিয়ে আসবো, ইচ্ছা মতো নিয়ে আসি, মনে করে একটা ভেক্টরকে নিয়ে আসলাম এটা, এটার নাম হচ্ছে এ ভেক্টর, আরেকটা ভেক্টরকে নিয়ে আসি এটা, এটার নাম দিলাম হচ্ছে বি ভেক্টর, আরেকটা ভেক্টরকে নিয়ে আসি এটা, মনে করো এটার নাম হচ্ছে সি ভেক্টর, তিনটা ভেক্টরকে নিয়ে আসলাম। তাহলে এই তিনটা ভেক্টরের যোগফল কোনটা বলো তো, অবশ্যই ভাইয়া এই তিনটা ভেক্টরের যোগফল হচ্ছে এটা, আমরা খুব ভালো করে জানি, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ডি ভেক্টর। এখন তোমার নিয়ম কি বলো, নিয়ম হচ্ছে প্রথমে কি করতে হবে, এটা করার জন্য প্রথমে এ আর বিকে যোগ করতে হবে, তাহলে আমি এ আর বিকে যোগ করি, বলো তো এ এবং বি এক সিরিয়াল আছে, এদেরকে যোগ করতে হলে এই দুজনের লব্ধি কোনটা হবে, এটা হবে, এবং অবশ্যই আমি বলতে পারি এটার নাম হচ্ছে এ প্লাস বি, তাহলে আমি অলরেডি এ এবং বি থেকে এ প্লাস বি পাইছি, এবার এ প্লাস বি এর সাথে কী যোগ করতে হবে, সি যোগ করতে হবে, তাহলে এ প্লাস বি তার সাথে সিকে যোগ করতে হবে, এই দুজন এক সিরিয়াল আছে, তাহলে এই দুইটাকে যোগ করলে ডি পাওয়া যাবে কি না, যাবে, এর মানে আমি কি বলতে পারি ডি ভেক্টর সমান প্রথমে আমি এ প্লাস বি ভেক্টরকে যোগ করেছি, প্রাপ্ত মানের সাথে সি ভেক্টরকে যোগ করেছি, এটা হচ্ছে ডি ভেক্টর। আচ্ছা এবার পরেরটা কি বলো তো, পরেরটা বলো যে আগে বি আর সিকে যোগ করো, তাহলে আমার এখানে আছে বি এখানে আছে সি, তাহলে আমি এইখান থেকে শুরু করে এই বি এবং সিকে যোগ করলে বি এবং সি মিলে এটা পাবো, এই ভেক্টরটার নাম হচ্ছে আমরা জানি বি প্লাস সি ভেক্টর। আচ্ছা এই লাইনটা, এই লাইনটা হচ্ছে বি প্লাস সি ভেক্টর। এখন বলো তো বি প্লাস সি ভেক্টর এটাকে কার সাথে যোগ করতে হবে, এর সাথে, তাহলে আমি এর সাথে বি প্লাস সি যোগ করবো, মানে এটার সাথে এটা, তাহলে এই যে এটা তার সাথে এটা, এই দুটোকে যোগ করবো, তাহলে এটা প্লাস এটা যোগ করলে কোনটা পাবো, এটা পাবো না, তাহলে আমি কি বলতে পারি কার সাথে কাকে যোগ করেছি, আমি এ ভেক্টরের সাথে বি প্লাস সিকে যোগ করেছি, যোগ করার কারণে ডিকে পেয়েছি। আবার আগের মতো বলো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, বাই কম্পেয়ারিং বোথ ইকুয়েশন উই ক্যান সে দ্যাট এটা ইকুয়ালস টু এটা। তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি এটাও আমাদের শেষ, সিম্পল জিনিস, মানে তুমি নিজেরা করার কথা এটা, তা আমি হালকা আইডিয়া দিয়ে দিচ্ছি, এবার বইয়ের মতো করে তুমি সুন্দর মতো সাজায় লিখতে পারবা। এগুলো আসলে সর্বোচ্চ সৃজনশীল ক্ষতে আসতে পারে অনুদাহরণমূলকে। গ নাম্বার বন্টন সূত্র, বন্টন সূত্রে কী বলেছে, এ প্লাস বি এর এম গুণ সমান হচ্ছে এটা। আচ্ছা এটা কাজ করি, আমি এ প্লাস বি আনি, মনে করে এখানে একটা আমাদের ভেক্টর আছে, এটার নাম হচ্ছে এ ভেক্টর, আবার এইদিকে একটা ভেক্টর দিলাম, এটার নাম হচ্ছে বি ভেক্টর, তাহলে বলো তো এটার নাম কি বলো তো, অবভিয়াসলি ভাই এটার নাম হচ্ছে এ প্লাস বি ভেক্টর, যাকে মনে করো আমি সি ভেক্টর নামকরণ করছি। এখন আমি যদি একটা কাজ করি, এই ত্রিভুজটাকে বর্ধিত করি, যার মনে করো এই ত্রিভুজের বাহুটাকে একটু বর্ধিত করলাম, এতটুকু বানাইলাম, আর তাহলে এটা যদি এ ভেক্টর হয়, এটাকে আমরা বলতেছি এম এ ভেক্টর, কেন বলো তো, মানে এ ভেক্টর যা এই নতুন ভেক্টরটা হচ্ছে তার এম গুণ, মনে করো দ্বিগুণ, তাহলে এম এর মান হচ্ছে 2, 3 গুণ এম এর মান 3, মানে আমি একটা নির্দিষ্ট গুণ তাকে বাড়াইলাম। একইভাবে আমি এটাকেও বাড়াইলাম, একইভাবে আমি এটার সমান্তরাল করে এখানে লাইন টানলাম। অ্যান্ড তুমি আমরা বলো তো এই দিকে যে তুমি ছোটো একটা ত্রিভুজ পাচ্ছ এটা, আর বড় যে ত্রিভুজ পাচ্ছ এটা, এটা সমান্তরাল, কিন্তু এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ সর্বসম না। তুমি নিশ্চয়ই এই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে 9 10-এ পড়ে আসছো, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়, মানে এই বাহুটা যদি এই বাহুর দ্বিগুণ হয়, তাহলে এই বাহুটা হবে এই বাহুর দ্বিগুণ, এই বাহুটা হবে এই বাহুর দ্বিগুণ, এর মানে এটা যদি এ হয় পুরোটার নাম এম এ, এটা যদি বি হয় বড়টার নাম হচ্ছে এম বি, এটা যদি সি হয় বড়টার নাম হচ্ছে এম সি। তাহলে এবার তুমি আমাকে বলো তো আমার লাগবে কি, আমার লাগবে প্রথমে এ প্লাস বি লাগবে, আবার আমার লাগবে এম এ এম বি, তাহলে আমি এটা কাজ করি। আচ্ছা বলো তো ভাইয়া আমার এই জায়গায় আমি যদি কম্পেয়ার করি, আচ্ছা বলো তো আগে বলো বড় ত্রিভুজে আসো, বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজে এটা আর এটা এই দুটোকে যোগ করলে এটা পাওয়া যায় না, তাহলে কাকে যোগ করলে কি পাওয়া যায়, এম সি পাওয়া যায়, কাকে কাকে যোগ করলে এম এ এবং এম বিকে যোগ করলে, তাই না। আচ্ছা এবার প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে এবার ছোটো ত্রিভুজে আসো, ছোটো ত্রিভুজে সি পাওয়া যায় কাকে যোগ করলে, এ আর বিকে, তাহলে সি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে বলো তো সি এর মান এখানে বসাই দেওয়া যায় না, এম ইন্টু সি এর জায়গায়
এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। খেয়াল করো আমার অলরেডি বন্টন সূত্র প্রমাণ হয়ে গেছে, মানে আমি এগুলো খুবই সিম্পলিফাইড স্টাইলে তোমাকে দেখালাম। সো এগুলো হচ্ছে আমাদের প্রমাণ, এবং এর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে পারি ভেক্টরের বিশাল একটা অংশ শেষ, আর সামনের ক্লাসগুলো আমরা খুব সহজে এবং সাবলীলভাবে শেষ করতে পারবো। আর দুইটা টপিকস বাকি আছে, একটা হচ্ছে ভেক্টরের গুণন আর একটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ইনশাল্লাহ ওই যাত্রা তোমাদের আরও শুভ হবে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।